কিডনিতে সিস্ট হয়েছে, কিভাবে বুঝবেন, কি এর চিকিৎসা? আজকে আমরা এই কিডনিতে সিস্ট নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই নিয়ে আলোচনা করতে পাশে পেয়েছি কলকাতার SSKM অর্থাৎ পিজি হাসপাতালের নেফ্রোলজি বিভাগের চিকিৎসক ডক্টর অতনু পালকে। নমস্কার, আমি ডক্টর অতনু পাল, SSKM হসপিটালের অর্থাৎ IPGME&R হসপিটালের নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক। আজকের বিষয় কিডনিতে সিস্ট, এই ব্যাপারটা কিন্তু সহজে ওইভাবে বোঝা যায় না। কিডনিতে সিস্ট বুঝতে গেলে আমাদের কি করতে হয় না, মূলত আমরা বিভিন্ন কারণে আল্ট্রাসোনোগ্রাফি করি। যেমন কারোর গলব্লাডারে স্টোন হয়েছে, অর্থাৎ পেটে ব্যথা নিয়ে একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে গেছেন বা সার্জনের কাছে গেছেন, উনি বলেছেন একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে গলব্লাডারে কতটা পাথর আছে বা কী আছে বা অ্যাপেন্ডিক্স কিছু হয়েছে কি না, ওরকম কিছু। সেটা করতে গিয়ে দেখা গেল আরে বাবা, গলব্লাডারে স্টোন তো আছেই, তার সাথে কিডনিতে সিস্ট আছে। এই সিস্ট যেই ধরা পড়লো, সঙ্গে সঙ্গে কী হলো না, আতঙ্ক শুরু হলো, নেফ্রোলজিস্টের কাছে পৌঁছলো। এইভাবে মূলত ধরা পড়ে, অর্থাৎ এটা ইনসিডেন্টাল ডিটেকশন হয়, সবসময় ধরা হয় না। আর একটা হয়, সেটা হচ্ছে যে আমার পরিবারে যদি এই সিস্টের রোগ থাকে, যেটাকে বলা হয় ADPKD, অটোজোমাল ডোমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, সেই রকম রোগের যদি ইতিহাস থাকে, তাহলে সেক্ষেত্রে আমার বাবার যদি থাকে, কথার কথা বলছি, তাহলে সেক্ষেত্রে ছেলের 20 বছরের পরে সিস্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তখন 20 বছরের পর থেকে বছরে একবার করে আল্ট্রাসোনোগ্রাফি করতে বলি আমরা, এটা স্ক্রিনিং মেথড। তখন সিস্ট অ্যাপিয়ার করলে তখন বারবার করে আমাদেরকে ওটা দেখতে হয় যে আর কোনো কিছুভাবে এটাকে আটকানোর চেষ্টা করে যে আটকানো যায় কি না। কিডনি সিস্টটা ইউজুয়ালি রেডিওলজিক্যাল ডায়াগনোসিস, অর্থাৎ আমি চোখে দেখে কিছু বুঝতে পারবো না। যেটা হতে পারে যে সিস্ট এত সিস্ট হয়েছে যে কিডনি দুটো অত্যন্ত বড় হয়ে গেছে। সেরকম বড় হয়ে গেলে অনেক সময় কী হয়, পেটটা ভারী হয়ে যায়। খাবার খেলে কি হয় না, খাবারটা আমি একটু বেশি খেলেই পেটটা মনে হয় যেন পুরো ফুলে যাচ্ছে। অর্থাৎ যে পরিমাণ খাবার খেলে আমার খিদে কমে যাবে, সেই পরিমাণ খাবার খেতে গেলেই আমার পেট ফুলে যায় এবং আইডাই করে, শ্বাসকষ্ট হয় অনেক সময়। অথবা একটা ড্র্যাগিং পেন হয়, অর্থাৎ নিচের দিকে টানা একটা কোমরের থেকে একটা পেন আসে। যে পেনটা যদি হয়, তাহলে ব্যথা হলে সেক্ষেত্রে কী হয় না, আমি দাঁড়িয়ে থাকতে পারি না, বা বসে থাকলে অনেক সময় কী হয়, ফুলে থাকে জায়গাগুলো। সেই রকম যদি সিচুয়েশন হয়, পেটে হাত দিলে দেখা যায় কিছুটা যেন হাতে বাঁধছে, সেই রকম অবস্থায় যখন পেশেন্ট আমাদের কাছে আসে, তখন আমরা দেখে বলি যে না, এটা একটা সিস্টিক কিডনি ডিজিজ হতে পারে। তখন আল্ট্রাসোনোগ্রাফি করে প্রথমে আমরা ধরি যে ওর মধ্যে সিস্টিক কিডনি ডিজিজ আছে কিনা। এবার একটা কিডনিতে সিস্ট না দুটো কিডনিতে সিস্ট, কতগুলো সিস্ট, তার উপর বেস করে আমরা রোগের বিভিন্ন রকমের রোগ নির্ণয় করি। সিটি স্ক্যান করে বা MRI করে তার পরবর্তী স্টেজে যাই। সুতরাং পুরোটাই এটা রেডিওলজিক্যাল ডায়াগনোসিস। যদি অ্যাডভান্স স্টেজ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা হাতে ধরা পড়তে পারে, আমার সমস্যা হতে পারে। কিন্তু প্রাথমিক স্তরে কোনো রকম কোনো লক্ষণ দেখা যায় না। অন্য কোনো রোগ নির্ণয় করতে গিয়ে তখন রেডিওলজিক্যালি আল্ট্রাসোনোগ্রাফি করলে দেখা যায় যে কিডনিতে সিস্ট আছে। কিডনিতে সিস্ট এর অনেক প্রকারভেদ আছে। আমি এই প্রকারভেদের মধ্যে যাচ্ছি না, আমরা বলি যে এত ডিটেলস প্রকারভেদে যাচ্ছি না। এটাকে সিম্পল কর্টিক্যাল সিস্ট, আর এটা হচ্ছে কমপ্লেক্স সিস্ট। যদি সিম্পল সিস্ট হয়, এর ক্রাইটেরিয়ার মধ্যে ফেলে সিম্পল সিস্ট থাকলে সেটাকে অবজার্ভ করতে হয়। ইউজুয়ালি সিম্পল সিস্ট থেকে কোনো অসুবিধা হয় না। কিন্তু যদি মাল্টিপল সিস্ট থাকে এবং সিস্টের মধ্যে ক্যারেক্টারগুলো যদি কমপ্লিকেটেড হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই পরবর্তী ধাপে যেতে হয় এবং সেক্ষেত্রে FNAC করতে হয়, কখনো কখনো MRI করতে হয়, কখনো পুরো কিডনিটা কেটে বাদ দিতে হয়। সেটা নির্ভর করে আমার রেডিওলজিক্যালি কী আমরা সিটি স্ক্যান বা MRIতে পাচ্ছি তার উপরে। সিম্পল সিস্ট থাকলে, সিম্পল কথাটা মানেই হচ্ছে এটা সিম্পল, এখান থেকে কিডনির কোনো অসুবিধা হবে না, যার ফলে আমাদের কোনো কিছু করার দরকার হয় না। শুধু মাঝে মাঝে অবজার্ভ করতে হয়, বছরে একবার বা 5 বছরে একবার একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখে নিতে হয় যে সিস্টটা বেড়ে কোনো ক্ষতি করছে কিনা। সিস্ট যদি কমপ্লিকেটেড সিস্ট হয়, তার কতগুলো ক্যারেক্টার আছে, সেখান থেকে দেখলে বোঝা যায় যে ওর মধ্যে ক্যান্সারাস কিছু আছে কিনা। যখনই এরকম ক্যান্সারাস কোনো সন্দেহজনক কিছু থাকে, তখন আর এইটাকে আর রাখা হয় না, সঙ্গে সঙ্গে কিডনিটাকে বাদ দিয়ে দেওয়া হয়, অথবা কিডনির একটা অংশ বাদ দিয়ে দেওয়া হয় যেখানে এটা তৈরি হয়েছে। এবং সেইখান থেকে তারপরে কিডনিটা বাদ দেওয়ার পরে বা ওই অংশটা যেটা বাদ দেওয়া হয়েছে সেখান থেকে একটা বায়োপসি করা হয়। বায়োপসি করে যদি দেখা যায় যে ওর মধ্যে ক্যান্সারাস কিছু ছিল, তখন পরবর্তীকালে পেট স্ক্যান করা হয়। পেট স্ক্যান করে দেখা হয় যে সেটা ওর মধ্যেই সীমাবদ্ধ না অন্য জায়গায় ছড়িয়ে গেছে। সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যানে দেখা গেছে যে ওটা আমাদের যে ভেনা কেবা আছে, অর্থাৎ মহাধমনী যেগুলো বা শিরা যেগুলো বলে, তার মধ্যে কোথাও কিছু গেছে কিনা, এরকম করে স্টেজিং করা হয়, করে তার চিকিৎসা করা হয়। শুধু অতদূর যাওয়ার প্রয়োজন নেই। সিস্ট যদি কমপ্লিকেটেড হয় এবং তার মধ্যে যদি সন্দেহজনক কিছু ধরা পড়ে, তাহলে সেক্ষেত্রে ওটাকে কিডনি আমরা এগুলো বাদ দিয়ে দিই আমরা।
সিস্টের ক্ষেত্রে এখনো পর্যন্ত জেনেটিক একটা কারণ যেটা আছে সেই কারণটা দায়ী কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে পরিষ্কার পরিচিতি নয়। আর বয়স যত বাড়ে, অর্থাৎ কিডনির বয়স যখন বেড়ে যায়, মানে আমাদের বয়স বাড়ার সাথে কিডনির বয়স বাড়ে, তখন ওই কিডনির কোষগুলো ডিজেনারেট হয়, তখন সিস্ট হওয়ার সম্ভাবনা বাড়ে। সেটা ইউজুয়ালি বিনাইন হয় এবং সেক্ষেত্রে অসংখ্য ছোটো 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 সিস্ট হতে পারে, সেটা আমাদের ক্ষেত্রে খুব একটা অসুবিধা করে না। কিন্তু ছোটোবেলায় তারও অনেকগুলো ভাগ আছে, এডিপিকেডি বলে, এআরপিকেডি বলে। আমি ওই সিস্টিক কিডনি ডিজিজ খুব জটিল, ওর মধ্যে ঢুকছি না। এখনো পর্যন্ত সেইভাবে পরিষ্কার চিত্র আমাদের হাতে নেই যে কী কারণে সিস্ট আমাদের হচ্ছে। সিম্পল সিস্ট না কমপ্লিকেটেড সিস্ট? যদি কমপ্লিকেটেড সিস্ট হয় তাহলে সেটার অ্যাসেসমেন্ট করে যেরকম যা সিস্ট হবে সেই রকম পরামর্শ। যদি ক্যান্সারাস থাকে কেটে বাদ দিয়ে তারপরে প্রেগনেন্সি নেবে। আর যদি সিম্পল হয় অসুবিধা নেই। বড় হলে তখন একটু সিস্টেক্টমি করার সমস্যা, ডিপেন্ডিং আপন কোথায় এই সিস্টটা আছে, কোন জায়গাতে আছে, ওটা প্রেগনেন্সি বড় হলে সেক্ষেত্রে সমস্যা করবে কিনা তার উপর বেস করে তার সিদ্ধান্ত নেওয়া হয়। সিম্পল সিস্টের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না। কমপ্লিকেটেড সিস্টের ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে তারপরে প্রেগনেন্সির ক্ষেত্রে পরামর্শ দেওয়া হয়। সেই একমাত্র একটা রোগ মূলত, যদি যেখানে আমরা একদম পরিষ্কার করে বলি যে 3 লিটার বা তার বেশি জল খেতে হবে সিস্ট হলে। সিস্টে 3 লিটার বা তার বেশি জল, দেখা গেছে যে এটা সিস্টের গ্রোথ অর্থাৎ বৃদ্ধিকে আটকায়। যখনই রেডিওলজিতে একজন ডাক্তারবাবু, সে জিপি হোক বা একজন ফিজিশিয়ান হোক, মানে বা নেফ্রোলজিস্ট হোক বা ডায়াবেলজিস্ট যেই হোক, যখন সিস্ট দেখবেন, সিস্টটা ধরা পড়বে, তখন তাকে নেফ্রোলজিস্ট বা ইউরোলজিস্টের কাছে পাঠিয়ে দেওয়া। নেফ্রোলজিস্ট বা ইউরোলজিস্ট তারপরে যথাযথ পরীক্ষা করে সেটা সিদ্ধান্ত নেবেন যে সেটাকে কনজারভেটিভ ট্রিটমেন্টে যাবেন নাকি আদৌ ট্রিটমেন্ট লাগবে না, নাকি ইমিডিয়েটলি র্যাডিক্যাল ট্রিটমেন্ট করতে হবে। সুতরাং ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই একবার নেওয়া উচিত নেফ্রোলজি অথবা ইউরোলজির, যে সিস্ট আমাদের বিনাইন না ম্যালিগন্যান্ট। অসংখ্য ধন্যবাদ ডক্টর অতনু পালকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমার এই নেফ্রোলজি সংক্রান্ত পরামর্শ পেতে আপনি দেখুন মেডিটিপস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরও বহু মানুষের উপকারে আসতে পারে। তাই দেরি না করে দয়া করে ভিডিওগুলো শেয়ার করুন। আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, কোথা থেকে দেখছেন সেটাও লিখে জানাবেন। আর যেতে যেতে বলে যাব, যারা মেডিটিপস এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।